শিক্ষার্থী বন্ধুরা তোমাদের ক্লাসে ঢুকবো এমন সময় উজ্জ্বল ভাই ফোন দিয়েছিল, হ্যাঁ, এই কারণেই একটু দেরি হয়ে গেল, জন্য সরি। ওকে, সরি ভাই, ওই যে দিবস সময় আবার অনলাইনে ফোন দিয়েছিল উজ্জ্বল ভাই, এই জন্য একটু দেরি হয়ে গেল। একটু সাউন্ডটা দেখো তো, মাঝে মধ্যে আমাদের বয়া ডিস্টার্ব করে, তো একটু সাউন্ডটা চেক করে নিই। সরি ভাই, ওই যে ঠিকই আছে। ওকে, তো প্রথমে আমরা গতদিন তোমাদের তালাবিন কবি তাসি, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, থ্যাংক ইউ, তোমরা অনেকেই জয়েন করছো। আর এখন তো স্বাভাবিক অনলাইন ক্লাসে স্টুডেন্ট কম থাকবে। ওকে, তো তোমাদের অঙ্কগুলো, ও আচ্ছা হ্যাঁ, তোমাদের চার্লসের সূত্রের অঙ্কগুলো তো আমি ভাই গ্রুপে পোস্ট দিয়ে দিয়েছিলাম, ঠিক আছে। ওকে, তোমাদের তো ভাই আমি যাদের কাছে বই নাই, তোমরা জানো যে চার্লসের সূত্রের অঙ্কগুলো আমি কিন্তু তোমাদের গ্রুপে পোস্ট দিয়েছিলাম। আবার আজকে যেগুলো হোমওয়ার্ক দেবো তোমাদের, সেগুলো আমি আবার গ্রুপে ছবি তুলে পোস্ট দেবো, সমস্যা নাই। তো তোমরা অনেকে 18 নম্বর অঙ্কটার কথা বলেছ, দেখো তোমরা অনেকে 18 নম্বর অঙ্কের কথা বলছো। তো 18 নম্বর অঙ্কে কী বলা হয়েছে, এত তাপমাত্রায় নির্দিষ্ট কোনো গ্যাসের আয়তন 480 সেন্টিমিটার কিউব হয়, চাপ স্থির রেখে। যেহেতু চাপ স্থির রেখে বলেছে, চলো চোখ বন্ধ করে বলতে পারি আমরা, এইটা হচ্ছে চার্লসের সূত্র, V1/T1 = V2/T2, তাই তো। তো এখন দেখো তোমরা, তোমাদের যে ভুলটা হয়তো তোমরা করেছ, T1 এর মান কত দেওয়া আছে ভাই এখানে অঙ্কে? T1 এর মান দেওয়া আছে 25 ডিগ্রি সেলসিয়াস = 298 কেলভিন, ঠিক আছে। V1 এর মান দেওয়া আছে 480 সেন্টিমিটার কিউব। এই যে V2 বলছে চাপ স্থির রেখে ওই গ্যাসের আয়তন আরও 120 সেন্টিমিটার কিউব বৃদ্ধি করা হলো, তাহলে আমাদের 20 সেন্টিমিটার চাপ স্থির রেখে আয়তন আরও 120 সেন্টিমিটার কিউব বৃদ্ধি করা হলো, তাহলে V2 এর মানটা কত হবে? 480 যোগ 120 = 600 সেন্টিমিটার কিউব। আমি তোমাদের আবারও বলছি ভাই, যে তাদের কাছে কনসেপ্ট বুকটা নাই কোনো অসুবিধা নাই, কিন্তু প্রত্যেক দিন আমি তোমাদের যে অঙ্কগুলো যেদিন হোমওয়ার্ক দিব তোমাদের এগুলো আমি করে দিব, যেদিন যেটা দিব, সরি ইয়েতে ছবিটা তুলে দেবো তোমাদের গ্রুপে, কোনো অসুবিধা হবে না। এই যে এখান থেকে T2টা বের হয়ে আসবে, তো T2 যদি বের হয়ে আসে তাহলে খেয়াল করো তো ভাই, তোমাকে কি বের করতে বলছে এখানে? তাপমাত্রা কত বৃদ্ধি করতে হবে, অর্থাৎ T2 - T1 এইটা বের করতে হবে। আর তোমরা তো জানো ভাই, তাপমাত্রার পার্থক্য সেলসিয়াসও যা হবে কেলভিনেও একই হবে। তোমরা এখন প্লিজ আমাকে একটু জানাও যে তোমরা এই অঙ্কটা বুঝতে পারলা কিনা, যারা 18 নম্বর অঙ্কের কথা বলেছ, যে স্টুডেন্টদের যেই জায়গাটাতে ভাই মেনলি প্রবলেম হয়, স্টুডেন্টদের যে জায়গায় প্রবলেম হয় সেটা হচ্ছে এইটা, এই যে V2 এর মানটা নিয়ে। অনেকে V2 এর মান মধ্যে 120 বসিয়েছ, এবং মজার ব্যাপার কি জানো, অনেকেই V2 এর মান 120 বসিয়ে তখন T2 চলে আসে 74 পয়েন্ট সামথিং, মানে তোমাদের যারা উত্তর দেওয়া আছে এখানে ওইটা আসে, এবং তারা মনে করে এটাই বোধহয় উত্তর। আসলে এটা তো উত্তর না, তোমাকে পার্থক্য বের করতে বলছে। কি মেজাবিন সরকার, V2 আর 600 মিলে না? কেন মিলবে না? V2 600, এই যে T2 বের করার পর T1 থেকে বিয়োগ করতে হবে, তাহলে মিলবে, অবশ্যই মিলবে। কি মেজাবিন দেখো, আচ্ছা আমি পেরেছিলাম ভাই, থ্যাংক ইউ। মেজাবিন সরকার, তোমাকে বলছি দেখো অবশ্যই মিলবে। V2 600, তুমি বোধহয় T2 বের করে রেখে দিয়েছো, T2 বের করে রাখলে তো হবে না,
T2 থেকে T1 বিয়োগ করতে হবে, তাহলে হবে। ক্লিয়ার? ওকে, যারা বলেছো আমি ইয়েকে বলছি একটু, এই যে মেহেজাবিন সরকার, একটু কমেন্ট করো বুঝতে পারলা কিনা প্লিজ। আমি মেহেজাবিন সরকারকে বলছি একটু বলো বুঝতে পারলা কিনা। যে মেহেদি হাসান ভাই, আপনি কি কোনো মেসেঞ্জার গ্রুপ খুলেছেন? হ্যাঁ ভাই, আমি ঠিক খুলিনি, কিন্তু আমার কিছু স্টুডেন্ট তারা গ্রুপটা খুলেছে, তোমরা অ্যাড থাকতে পারো গ্রুপে, নিজেদের মধ্যে ডিসকাস করলে এগুলো খারাপ না। আচ্ছা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, আর তোমরা 21 নম্বর এই সূত্রের কথা বললা, তাই না? দেখো, ওই যে বয়েলের সূত্রে দেখলে না, d1/p1 = d2/p2, একই রকম। হ্যাঁ, তোমরা বলো তো, চাপ যদি স্থির রাখা হয়, চাপ যদি স্থির রাখা হয়, তাহলে কোনো গ্যাসের চাপ স্থির রাখলে কোনো গ্যাসের তাপমাত্রা যদি বাড়ানো হয়, চাপ স্থির রেখে কোনো গ্যাসের তাপমাত্রা বাড়ালে তার ঘনত্ব কী হবে বলো তো? অবশ্যই কমে যাবে। চাপ স্থির রেখে কোনো গ্যাসের যদি তাপমাত্রা বাড়ানো হয়, অবশ্যই তার ঘনত্ব কমে যাবে। অর্থাৎ ঘনত্বের সাথে তাপমাত্রার সম্পর্ক ব্যস্তানুপাত, D সমানুপাত 1/T, তাই না? চাপ স্থির রেখে কোনো গ্যাসের তাপমাত্রা বাড়ালে তার ঘনত্ব কমে যায়, অর্থাৎ চাপের সাথে ঘনত্বের সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাত। তাহলে D = K × 1/T, তার মানে কি আসতেছে? dt = K। খুব সহজ কথা, d1p1 = d2t2। তোমরা যারা 21 নম্বর অঙ্কের কথা বলেছ, এই যে এইভাবেই 21 নম্বর অঙ্কটা তোমাদের হয়ে যেতে পারে। ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছ নিশ্চয়? এবং ঠিকই আছে মোটামুটি, এই অঙ্কগুলোতেই পোলাপাদের মেনলি প্রবলেম হয়। ওকে, তো আমরা এখন চার্লসের সূত্র নিয়ে কথা বলবো। আমরা তো গতদিন আসলে চার্লসের সূত্রভাবে পড়ি নাই, গতদিন শুধুমাত্র সূত্রগুলো আমরা হালকা পাতলা আলোচনা করেছিলাম যেন তোমরা অঙ্ক করতে পারো। এখন আমরা চার্লসের সূত্র নিয়ে ডিটেলস কথা বলবো। দেখো চার্লসের সূত্রটা কি। চার্লস বলেছেন যে স্থির চাপে নির্দিষ্ট পরিমাণ কোনো গ্যাসের তাপমাত্রা যদি 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি বা হ্রাস করা হয়, তাহলে গ্যাসটির আয়তন 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যে আয়তনটা হতো তার 1/273 অংশ করে বৃদ্ধি বা হ্রাস পাবে। অর্থাৎ এরকম, দেখো দেখলে বুঝতে পারবা। ধরে নাও 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, আচ্ছা একটু উঁচুতে হয়ে গেল না, একটু নিচে লিখি। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন হলো V0। তো ধরো 1 ডিগ্রি সেলসিয়াস আমরা তাপমাত্রা বাড়ালাম, সেটাকে আমরা প্রকাশ করলাম V1 দ্বারা। চার্লস বলছেন এই V1 এর মানটা কত হবে? উনি বলছেন 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যে আয়তনটা হতো তার সাথে বৃদ্ধি পাবে। কতটুকু বৃদ্ধি পাবে? ওই 1 ডিগ্রি বাড়ালে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যে আয়তন, অর্থাৎ V0 এর মান তো বোঝায় তোমরা গুণ 1/273 অংশ। যদি 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি করা হয়, তাহলে গ্যাসটির আয়তন কতটুকু বাড়বে? 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যে আয়তন হতো তার 2/273। যদি 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ানো হয়, তাহলে গ্যাসটির আয়তন কতটুকু বাড়বে? 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যে আয়তন হতো তার 3/273। কতটুকু বাড়বে বুঝতে পেরেছো কিনা? যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যে আয়তনটা হতো তার এতটুকু বৃদ্ধি পাবে। এইটা বুঝতে পেরেছো কিনা? প্লিজ আমাকে একটু কমেন্টে জানাও তো ভাইয়া তোমরা যে এই কথার অর্থটুকু বুঝতে পেরেছো কিনা। যে আমি যত ডিগ্রি বাড়াবো, আমি যদি 3 ডিগ্রি সেলসিয়াস বাড়াই, তাহলে গ্যাসটির আয়তন বাড়বে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যে আয়তন হতো তার T/273। সহজ কথা, এইটুকু বৃদ্ধি পাবে। তাইবা ইসলাম ক্লিয়ার, সানজিদা ইসলাম ক্লিয়ার, জাফরিন হাসান বুঝেছি ভাইয়া, ঐশী বুঝেছি, অল শারিয়ার কখন ক্লিয়ার, মেজাবিন সরকার বুঝেছি, থ্যাংক ইউ। তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আয়তন যদি V0 হয় এবং 1 ডিগ্রি সেলসিয়াস যদি আমরা তাপমাত্রা বাড়ায়, তাহলে আয়তনকে V1 দ্বারা যদি প্রকাশ করি আমরা, তাহলে V1 এর মান কতটুকু হবে? আগে ছিল কত? V0, তার সাথে বৃদ্ধি পেয়েছে। বৃদ্ধি পাওয়া মানে কি? 18 নম্বর অঙ্কে আমরা কি দেখলাম ভাই বলো দেখি? যে আয়তন ছিল 480, আয়তন আর 120 বাড়ছে। তাহলে কি করতে হবে আমাদেরকে? 480-র সাথে অবশ্যই 120 যোগ করতে হবে। খুব সহজ কথা এটা। তাহলে আমার 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আয়তন ছিল V0, তার সাথে বাড়ছে কত? V0 × 1/273। তাহলে এইটা বাড়ছে। তাহলে এখন আমার V1টা হবে এইটা। মনে করো আমার 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আয়তন V0,
তাপমাত্রা বাড়াইছি 3 ডিগ্রি, সেটাকে আমরা প্রকাশ করলাম V3 দ্বারা। ভি হলো ভলিউম, 3 দ্বারা বুঝলাম সাফিক্স। তাহলে V3 কতটুকু হবে? তাহলে V0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যে আয়তনটা হতো তার সাথে বৃদ্ধি পাবে কতটুকু? V0 3/273। এটাই হবে আমাদের V3 এর মান। এটাই হলো চার্লসের সূত্র, যে স্থির চাপে নির্দিষ্ট পরিমাণ কোনো গ্যাসের তাপমাত্রা যদি আমরা এরকম 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি বা হ্রাস করি তাহলে গ্যাসটির আয়তন কতটুকু হবে? 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যে আয়তনটা হতো তার 1/273 অংশ বৃদ্ধি পাবে। অর্থাৎ যত ডিগ্রি বাড়াবো 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যে আয়তন তার T/273 অংশ বৃদ্ধি বা হ্রাস পাবে। তোমরা আমাকে প্লিজ একটু বলো, আমি আরেকটু ফ্রেশ করে লিখি, তাহলে তোমরা আরো ভালো বুঝতে পারবা। যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি আমরা কোনো 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো আয়তন কিন্তু V0 দ্বারা প্রকাশ করি এবং তাপমাত্রা বাড়িয়ে যদি T ডিগ্রি সেলসিয়াস করি এবং তখন যদি আমার আয়তন VT হয় তাহলে VT এর মান কত হবে দেখো তো ভাই একটু। V0 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আয়তন তার সাথে বৃদ্ধি পাবে কতটুকু? 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যে আয়তন হতো তার T/273। এটাই হলো আমাদের চার্লসের সূত্র, যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যে আয়তনটা হতো তার সাথে বৃদ্ধি পাবে কতটুকু বৃদ্ধি পাবে? 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যে আয়তন তার 1/273 অংশ। এই যে 1 এর জন্য 1/273, 2 এর জন্য 2/273, 3 এর জন্য T/273। ক্লিয়ার কিনা বলো? সাদিয়া সিদ্দিকা, বুঝিনি ভাইয়া, আরেকবার বললে ভালো হতো, একটু প্লিজ বলো তো। আরেকবার বললাম তো সাদিয়া সিদ্দিকা, এখন একটু বলো তো ভাইয়া, বুঝতে পারলা কিনা? আচ্ছা, তাই একটু বলো দেখি কে জিজ্ঞেস করলো আরেকবার ভাইয়া। ও সাদিয়া সিদ্দিকা, প্লিজ সাদিয়া সিদ্দিকা বলো তো ভাই। খুব সহজ জিনিস ভাইয়া, চার্লস বলেছেন ধরো আমরা জানি তাপমাত্রা বাড়লে গ্যাসের আয়তন বাড়বে, কিভাবে বাড়বে, কতটুকু বাড়বে, এইটা ব্যাখ্যার জন্য বিজ্ঞানী চার্লস বলেছেন যে আমরা যদি কোনো গ্যাসের তাপমাত্রা 1 ডিগ্রি বাড়াই তাহলে গ্যাসটির আয়তন কতটুকু বৃদ্ধি পাবে? যতটুকু আমরা বাড়াবো তার 1/273 অংশ। তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আয়তন ধরো V0, তাহলে এখান থেকে বাড়বে কতটুকু বাড়বে? আমি T ডিগ্রি বাড়াইছি, তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যে আয়তন হতো তার T/273। সাদিয়া সিদ্দিকা, থ্যাংক ইউ সো মাচ। তাহলে এই দেখলাম আমরা চার্লসের সূত্রের গাণিতিক রূপ। তো তোমরা জানো বিজ্ঞানীদের চিন্তা ভাবনা তো একটু আলাদা ধরনের। তো বিজ্ঞানী রাদারফোর্ড ভাবলেন আচ্ছা আমি যদি T বসাই তাহলে এখানে T হবে, 1 বসালে 1, অর্থাৎ 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ালে গ্যাসটির আয়তন 1/273 অংশ বৃদ্ধি পাবে, কমালে কমবে। 2 ডিগ্রি বাড়ালে 2, 3 ডিগ্রি বাড়ালে 3। তুমি বলছেন তাপমাত্রা যদি কমাই আমরা -1, -2, -3, -4, -5, -6, -7, এই তোমরা নিজেরা ইয়ে করো না ভাই, আলোচনা করো না, হ্যাঁ। তো এইভাবে বিজ্ঞানী কেলভিন একটা অবাক হলেন যে উনি যখন -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আয়তনটা বের করতে গেলেন তখন কি হলো দেখো ভাই, -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কত হবে? V0 প্লাস V0 ইন্টু -273/273। সহজ কথা। বিজ্ঞানী কেলভিন ভাবলেন যে আমি যত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়াবো গ্যাসটার আয়তন 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যে আয়তন হতো তার তত/273 অংশ বৃদ্ধি বা হ্রাস পাবে। তো যদি -273 নিই তাহলে -273/73, তাহলে খেয়াল করে দেখো তো ভাই কেটে গেল, প্লাসে মাইনাসে মাইনাস, অর্থাৎ V0 - V0 = 0। বিজ্ঞানী কেলভিন অদ্ভুত একটা ব্যাপার লক্ষ্য করলেন যে -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটা গ্যাসের আয়তন শূন্য হয়ে যাচ্ছে, তাই না? দেখো তো ভাই -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আয়তনটা কি হচ্ছে ভাই দেখো তো, শূন্য হয়ে যাচ্ছে। এটা আসলে একটা তাত্ত্বিক ধারণা, অর্থাৎ ক্যালকুলেশনে আছে কিন্তু বাস্তবে নাই। বাস্তবে কখনোই কোনো গ্যাসের আয়তন আসলে 0 হতে পারে না। আর -273
এত কম তাপমাত্রা তো কোনো গ্যাসের নামানোই সম্ভব না, তার আগেই গ্যাসটা তরল হয়ে যাবে। -273 এত কম তাপমাত্রায় কোনো গ্যাসের তাপমাত্রা আনাই সম্ভব না ভাইয়া, তার আগেই গ্যাসটা তরল হয়ে যাবে। আর তরল যদি হয়, তোমরা নিশ্চয়ই জানো তরল পদার্থের একটা নির্দিষ্ট আয়তন আছে, তার মানে এটা একটা তাত্ত্বিক ধারণা, ক্যালকুলেশন আছে। আর আমি তোমাদের গত ক্লাসেও বলেছি, আমরা যে সূত্রগুলো প্রতিপাদন করছি সবই কিন্তু ভাইয়া আদর্শ গ্যাসের ক্ষেত্রে, বাস্তবে কোনো গ্যাসের ক্ষেত্রে এগুলো প্রযোজ্য না। কেন না প্রযোজ্য হলে কি হতো, কখন প্রযোজ্য হবে, এই সবই আমরা আস্তে আস্তে সামনে আলোচনা করব। তাহলে আপাতত মনে রেখো -273 এইটা হচ্ছে একটা তাত্ত্বিক ধারণা, বাস্তবে কোনো গ্যাসের আয়তনে শূন্য হওয়া সম্ভব না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে -273 এত কম তাপমাত্রায় কোনো গ্যাসের আনাই সম্ভব না, তার আগে গ্যাসটা তরল হয়ে যাবে। ক্লিয়ার ভাই? এই যে -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোন একটা গ্যাসের আয়তন তত্ত্বীয়ভাবে থিওরিটিক্যাল 0 হয়ে যাচ্ছে, তাই এই তাপমাত্রাকে বলা হয় পরম শূন্য তাপমাত্রা। পরম শূন্য কেন বলা হচ্ছে সেইটা একটু পরেই বলবো ভাই, এখনই বলতেছি। পরম শূন্য তাপমাত্রা অর্থাৎ যে তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন তাত্ত্বিকভাবে, যে তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন তাত্ত্বিকভাবে মানে তত্ত্বীয়ভাবে শূন্য হয়ে যায়, সেই তাপমাত্রাকেই বলি ভাইয়া আমরা পরম শূন্য তাপমাত্রা। মনে থাকবে, যে তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন তত্ত্বীয়ভাবে মানে বাস্তবে সম্ভব না, আসলে তাত্ত্বিকভাবে শূন্য হয়ে যায়, সেই তাপমাত্রাটাকে বলি আমরা পরম শূন্য তাপমাত্রা। এইটুকু ক্লিয়ার কিনা ভাই বলো, এইটুকু ক্লিয়ার কিনা? আচ্ছা, থ্যাংক ইউ, তোমরা আগেই লিখেছো ক্লিয়ার। ফাহমিদা মুত্তাদি লিখেছো ক্লিয়ার, ফয়সাল খান ক্লিয়ার, তাহমিদুল ইসলাম অমি ক্লিয়ার, মেহজাবিন সরকার বুঝেছি কি? ঠিক আছে। যে জাস্ট চালচের সূত্রে আমরা দেখতে পাচ্ছি যে -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যখন আমরা আয়তন বের করছি, সেই গ্যাসটার আয়তন 0 হয়ে যাচ্ছে। কিন্তু আমরা জানলাম যে বাস্তবে কোনো গ্যাসের আয়তনই ভাই 0 হওয়া সম্ভব না, কারণ -273 এত কম তাপমাত্রা কোনো গ্যাসের আনাই সম্ভব না, তার আগে গ্যাসটা আসলে তরল হয়ে যায়। তো দেখো, বিজ্ঞানী কেলভিন উনি ভাবলেন, আচ্ছা -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যেহেতু গ্যাসটার আয়তন তত্ত্বীয়ভাবে তাত্ত্বিকভাবে 0 হয়ে যাচ্ছে, যেহেতু -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসটার আয়তন তত্ত্বীয়ভাবে 0 হয়ে যাচ্ছে, তাহলে আমরা কোনো একটা গ্যাসের আয়তন ওই তাপমাত্রা থেকে হিসাব করা শুরু করি। কারণ আমরা তো কোনো কিছু ভাই 0 থেকে হিসাব করা শুরু করি, তাই না? যেহেতু -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আয়তন 0 হয়ে যাচ্ছে, তাহলে ওখান থেকে হিসাব করা শুরু করি। তাই বিজ্ঞানী কেলভিন কি করলেন জানো? উনি -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে 0 ধরলেন। যেহেতু এটা উনি চিন্তা করেছেন, তাই তার নাম অনুসারে এইটাকে বলা হয় 0 কেলভিন। -273 ডিগ্রি সেলসিয়াসকে উনি 0 দ্বারা প্রকাশ করলেন। কি 0 কি? কেলভিন। ওনার নামের প্রথম অক্ষর রাখি। অনেক সময় এটাকে পরম তাপমাত্রাও বলা হয়, অ্যাবসোলিউট টেম্পারেচার, তাই এ দ্বারাও প্রকাশ করা হয়। তো যেটা বলছিলাম ভাই আমি তোমাদের, যেহেতু -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের আয়তন 0 হয়ে গেল, তাই বিজ্ঞানী কেলভিন কি করলেন ভাই জানো? উনি -273কে 0 ধরে ক্যালকুলেশন করেন, কারণ ওখান থেকেই যেহেতু আয়তন শুরু, তাহলে ওটাকে আমি 0 ধরে হিসাব করা শুরু করি। তো উনি একটু ক্যালকুলেশন করলেন সম্পর্কটা ভালো করে বের করার জন্য। যেহেতু এটা -273, মানগুলোকে পজিটিভ করার জন্য উভয় পক্ষে 273 যোগ করলেন। করলে কি হবে? 0 ডিগ্রি সেলসিয়াস ইজ ইকুয়াল টু 273 কেলভিন। জাস্ট উনি উভয় দিকে 273 যোগ করলেন, এই জন্য জাস্ট নেগেটিভ মানটাকে পজিটিভ করার জন্য। তাহলে আমরা বুঝতে পারলাম 0 ডিগ্রি সেলসিয়াস ইজ ইকুয়াল টু 273 কেলভিন। এখন আমি এই পারে যদি 1 যোগ করি, তাহলে ওই পারেও 1 যোগ করতে হবে। মনে করি 0-এর সাথে 1 যোগ করলাম, অর্থাৎ 1 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমাকে কি করতে হবে? 273-এর সাথেও 1 যোগ করতে হবে। আমি যদি 0-এর সাথে 2 যোগ করি, মানে 2 ডিগ্রি সেলসিয়াস, তাহলে কি হবে? 273-এর সাথে 2 যোগ করতে হবে। অর্থাৎ সেলসিয়াস স্কেলে যে মান দেওয়া থাকছে, তার সাথে 273 যোগ করলেই আমরা সবসময় কেলভিন পেয়ে যাচ্ছি। তাহলে এখন যদি বলি ভাইয়া টি ডিগ্রি সেলসিয়াস, আমরা বলতে পারি না
এই কেলভিন তাপমাত্রা বা পরম তাপমাত্রাকে আমরা বড় হাতে টি দ্বারা প্রকাশ করি, তাহলে টি ইজ ইকুয়াল টু 273 প্লাস টি। এটাই হলো তাপমাত্রা পরিমাপের একটা নতুন স্কেল, যাকে আমরা কেলভিন স্কেল বলে থাকি বা পরম তাপমাত্রা স্কেল বলে থাকি। ও আচ্ছা, এটাকে ওকে মনে করেছো ভাই, আমার হাতের লেখা খারাপ তো ভাই, তাই ওকে মনে হচ্ছে। এটা 0 কেলভিন ভাইয়া। ও উভয় পক্ষে 273 যোগ করা হয়েছে ভাই, একটা সংখ্যা, উভয় পক্ষে 273 যোগ করা হয়েছে। ওকে, উভয় পক্ষ, কারণ যোগ বিয়োগ একই রকম না হলে আসলে সংখ্যাটার সাথে আমার সম্পর্ক বের করছি কি, ঠিক আছে? তুমি কেলভিনের সাথে সেলসিয়াস কেলভিন তো যোগ করতে পারবা না, দুইটা গরু আর তিনটা গাধা তো ভাই যোগ করা যাবে না, সবসময় একই রকম হতে হবে। প্রশ্ন আসবে কিভাবে? এখন দেখো ভাইয়া, প্রশ্নটা আসবে কিভাবে? ধরো তোমার একটা উদ্দীপক ব্যবহার করলো, উদ্দীপকে চার্লসের সূত্রে যে গ্রাফ, সেই গ্রাফ দিল, দিয়ে বলবে দেখাও যে উদ্দীপকে উল্লেখিত সমীকরণ থেকে তাপমাত্রা পরিমাপের একটা নতুন স্কেল পাওয়া যায়। তোমার পরীক্ষায় কোশ্চেন দিবে, দেখাও যে উদ্দীপকে উল্লেখিত সমীকরণ থেকে তাপমাত্রা পরিমাপের একটা নতুন স্কেল পাওয়া যায়। এটাই হলো আমাদের তাপমাত্রা পরিমাপের একটা নতুন স্কেল, যাকে আমরা কেলভিন স্কেল বলে থাকি বা পরম তাপমাত্রা স্কেল বলে থাকি। তোমাদের অবশ্যই যেন মাথায় থাকে, যেই সূত্রে আমরা অঙ্ক করি না কেন, তাপমাত্রা অল টাইম আমাদেরকে কেলভিন করতে হবে। নুসরাত নৌশিতা ভাই, হ্যাঁ ভাই আমি তো বুঝি, বুঝছো লেখাগুলো খুব জঘন্য, এই জন্য নিজের দুর্বলতা একটু আগে প্রকাশ করি ভাইয়া। নুসরাত থ্যাংক ইউ ভাই। আসরাত জানার কথা, এইটুকু বুঝতে পারলা কিনা প্লিজ বলো ভাই একটু, যে এভাবে আমরা তাপমাত্রা পরিমাপের একটা নতুন স্কেল পাই, যাকে আমরা কেলভিন স্কেল বলে থাকি। তোমাদের যাদের কাছে কনসেপ্ট বুক আছে, দেখবা কনসেপ্ট বুকে এই ব্যাখ্যাটা খুব সুন্দর করে দেওয়া আছে। ওকে, যে আমরা দেখলাম যে চার্লসের সূত্র থেকে যে তাপমাত্রা যে -273 হয়, তাহলে গ্যাসের আয়তন তত্ত্বীয়ভাবে, বাস্তবে সম্ভব না, শূন্য হয়ে যাচ্ছে। যেহেতু -273-এ আয়তন শূন্য হচ্ছে, তাই ওইটাকেই, ওই তাপমাত্রাকে বিজ্ঞানী কেলভিন 0 ধরলেন। ধরে এবার উনি সম্পর্ক বের করলেন যে সেলসিয়াসের সাথে যখন 273 যোগ করা হচ্ছে, তাহলে কেলভিনটা আমরা পাচ্ছি। থ্যাংক ইউ। আচ্ছা, তালাবিন জুবাইদ শেখ ক্লিয়ার, শাহিন রানা, জান্নাতুল তারিন, আব্দুল ওয়াহ, তালাবিন কবির তাসিফ পাইতে পারছি ভাইয়া, থ্যাংক ইউ। ঐশী ক্লিয়ার, অমি ক্লিয়ার, পূর্ণিমা হক একদম ক্লিয়ার, দিয়া বুঝেছি ভাইয়া, জাফরিন হাসান ক্লিয়ার, কৃষ্ণা প্রামাণিক ক্লিয়ার, শিফা বুঝেছি ভাইয়া, প্রান্ত মণ্ডলিক টুরু ক্লিয়ার, থ্যাংক ইউ। সুলতান থ্যাংক ইউ, সবাই লিখেছ ক্লিয়ার। মেজাবিন সরকার, ফয়সাল খান, ফাহমিদ মুতাদি, মুক্তা খাতুন মুক্তা, জাকিয়াত তাসনিম জেবা, আসিফ রাত, মাইশা, আসমাউল, থ্যাংক ইউ। তাজরিন, মেজাবিন, সবাই লিখেছ ক্লিয়ার। তাহলে এই মোটামুটি আমরা চার্লসের সূত্র থেকে তাপমাত্রা পরিমাপের একটা নতুন স্কেল পেলাম। তো এখন আমরা একটু চার্লসের সূত্রটা ব্যাখ্যা করব, প্রতিপাদন করব, কারণ এইভাবেও তোমাদের প্রশ্ন আসতে পারে। দেখবা উদ্দীপকে, দেখবা ভাইয়া তোমরা উদ্দীপকে ওই যে গ্রাফটা দিয়েছে, দিয়ে বললো উদ্দীপকে উল্লেখিত সমীকরণটি প্রতিপাদন করো, এইভাবেও তোমাদের দিয়ে দিতে পারে। তাহলে দেখো ভাইয়া কিভাবে, দেখো এখন 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ধরো কোনো গ্যাসের আয়তন হলো V0, ধরো তাপমাত্রা বাড়িয়ে আমরা T1 ডিগ্রি সেলসিয়াস করলাম, তাহলে T1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আয়তন হলো V1, তাহলে তোমরা আর T2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আয়তন হলো V2। তোমরা হয়তো বলতে পারো T1 T2 দুটো আলাদা কেন নিলেন? আমি যদি দুটা আলাদা তাপমাত্রা আলাদা আয়তন ভাই না নিই, তাহলে আমি কম্পেয়ার করব কি করে যে তাদের মধ্যে সম্পর্কটা আসলে কি, কম্পেয়ার করার জন্যই আমরা দুটো আলাদা তাপমাত্রা নিয়েছি, এবং সেই আলাদা তাপমাত্রায় দুটো আলাদা আয়তন। তোমাকে কেউ এসে বললো যে আমি স্কুলের ফার্স্ট বয়, যদি বলে স্কুলের স্টুডেন্ট কয়জন, বলে একজন, তুমি শিক্ষার্থী একজন, তো তুমি আবার কম্পেয়ার করলে কি করে যে তুমি ফার্স্ট? কম্পেয়ার করতে গেলে একাধিক লাগে, তাই আমরা একাধিক নিয়েছি ভাইয়া। তো 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আয়তন হলো V0, আর T1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আয়তন V1।
তাহলে আমরা লিখতে পারি না V1 ইজ ইকাল টু 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আয়তন V0, তার সাথে বৃদ্ধি পাবে কতটুকু, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যা আয়তন হয় তার T1/273। জাস্ট আমাকে একটু কমেন্টে জানাও এই লাইনটা তোমরা বুঝতে পারলা কিনা, জাস্ট চার্লসের সূত্রের যে লাইনটা এইটা বুঝতে পারলা কিনা। প্লিজ ভাইয়া আমাকে একটু কমেন্টে জানাও। হ্যাঁ অমি সাধারণত দেয় না, কিন্তু অনেক সময় আবার দেয় ভাইয়া, এই জন্য অনেক সময় দিতে পারে। লাবণ্য ক্লিয়ার, মুক্তা খাতুন ক্লিয়ার, প্রান্তমণ্ডল বুঝেছি ভাইয়া, নীতি সরকার ক্লিয়ার, থ্যাংক ইউ। তাহলে আমরা একটু প্রতিপাদনটা ভালো করে করি। এখানে ভি নটটা কমন নিলাম, 1 প্লাস তাহলে T1/273 ইজ ইকাল টু ভি নট, দেখা যায় তো না এই জায়গায়, হ্যাঁ লসাগু করছি 273, একটু অন্য কালার নেই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে লসাগু করলে কি হয় 273 প্লাস T1, কি ঠিক আছে? ওকে, তাহলে এখানে লিখতে পারি V1 ইজ ইকাল টু ভি নট প্লাস T1/273। এইটাকে আমি 1 নাম্বার সমীকরণ দ্বারা প্রকাশ করলাম। কেমনে আসলো বুঝতে পারছো ভাইয়া? এই যে 273 প্লাস T1টা কিসে ছিল আমার এখানে সেলসিয়াসে ছিল, তার সাথে 273 যোগ করলে কি হয় কেলভিন হয়, যাকে আমরা পরম তাপমাত্রা বলে থাকি, ওইটাকে আমরা বড় হাতের টি দ্বারা প্রকাশ করি, সেটাই দিয়েছি এখানে আমি। ওকে, V1 ইজ ইকাল টু ভি নট। আচ্ছা একইভাবে অনুরূপভাবে কি লিখতে পারি আমরা, V2 ইজ ইকাল টু ভি নট ইন্টু T2/273। অনুরূপভাবে ভাইয়া V2 সমান লিখতে পারি আমরা ভি নট ইন্টু T2/273। ক্লিয়ার? এখন তোমরা জানো আমরা এখন এই দুইটা তাপমাত্রা দুটা আয়তনের মধ্যে সম্পর্ক বের করতে চাই। তোমরা জানো সম্পর্ক বের করার সময় দুইটার মধ্যে যেটা একই জিনিস থাকবে সেইটা আমাদেরকে বাদ দিতে হবে। কি করলে বাদ যাবে সেই কাজটা আমাদেরকে করতে হবে। যদি যোগ করলে বাদ যায় তাহলে যোগ করতে হবে, বিয়োগ করলে বাদ গেলে যেটা করলে বাদ যাবে সেইটা তোমাকে করতে হবে। দেখো ভাইয়া তোমরা একটু, এখানেও ভি নোট আছে, এখানেও ভি নোট, এখানেও 273, এখানেও 273। তাহলে এই দুটা সমীকরণের মধ্যে কি করলে এই রাশিগুলো বাদ যাবে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। যদি আমরা 1 নাম্বার সমীকরণকে 2 নাম্বার দিয়ে ভাগ করি তাহলে কি হবে দেখো তো, V1/V2 ইজ ইকাল টু T1/T2। এইটা হবে কিনা বলো? আমার বিশ্বাস তোমরা বুঝতে পেরেছো যে এইটা আসলে কেন করতে হবে। ওকে, তাহলে V1/V2 ইজ ইকাল টু V2/V1। এইবার আমরা একটা কাজ করতে পারি, 1 গুলাকে একদিকে নিই, তাহলে V1/T1 ইজ ইকাল টু V2/T2। জাস্ট 1 গুলাকে আমরা একদিকে নিলাম, 2 গুলাকে একদিকে নিলাম, তাহলে V1/T1 ইজ ইকাল টু V2/T2। তার মানে কি ভাই বলো দেখি, যে আয়তন এবং তাপমাত্রা অনুপাতটা সবসময় কি হবে ধ্রুবক হবে, অর্থাৎ V/T সমান K। অর্থাৎ আয়তন চাপ যদি স্থির থাকে, নির্দিষ্ট পরিমাণ কোনো গ্যাসের আয়তন এবং তাপমাত্রার অনুপাতটা কি হবে ধ্রুবক হবে। তাহলে V ইজ ইকাল টু K ইন্টু T। তাহলে V কে তুলে দিলে কি দিতে পারি সমানুপাত, V সমানুপাত T। গত ক্লাসে আমরা এখান থেকে উপরের দিকে গেছিলাম, আর আজকে কি করতে বলছি ভাই বলতো, উপর থেকে নিচের দিকে আসলাম। গতদিন তো আমরা এটা পড়েছিলাম তাই না, এই জিনিসটা পড়েছিলাম ভাই গতদিন, যে স্থির চাপে নির্দিষ্ট পরিমাণ কোনো গ্যাসের আয়তন তার পরম তাপমাত্রার সমানুপাতিক। তো জাস্ট এখান থেকে আমরা গতদিন এই সূত্রটা প্রতিপাদন করেছিলাম। আজকে আমরা দেখলাম যে কিভাবে এই চার্লসের সূত্রটা চলে আসলো। এখন তোমরা প্লিজ নিজেদের মধ্যে আলোচনা বাদ দিয়ে ভাইয়া একটু কমেন্টে জানাও
যে বুঝতে পেরেছো বা পারোনি, অথবা কোনো ধরনের প্রশ্ন আছে কিনা আমাদের এই চার্লসের সূত্রের প্রতিপাদনে। আমি তোমাদের কমেন্টের জন্য ওয়েট করছি ভাইয়া। আচ্ছা, নাজমুস সাকিব লিখেছো ক্লিয়ার, নাহিদ হাসান লিখেছো ক্লিয়ার, হৃদয় কর্মকার ক্লিয়ার, সাদমান শাফাত নাফিস ক্লিয়ার, তাসনিমা শাকি ক্লিয়ার, তালা বিন কবির তাসিফ বুঝতে পারছি জোস্ত, থ্যাংক ইউ তালা। হ্যাঁ ভাই, খুবই সুন্দর এই জিনিসগুলো। আসমাউল ক্লিয়ার, আবু হুরাইরা ক্লিয়ার, দিয়া ক্লিয়ার, নৌসিন আঞ্জুম লাবণ্য বুঝেছি ভাই, আব্দুল গাফফার ক্লিয়ার, প্রান্ত মণ্ডল বুঝতে পেরেছি, বিদিশা ইসলাম বুঝতে পেরেছি, কৃষ্ণা প্রামাণিক বুঝতে পেরেছি, আবু বকর সিদ্দিক জোস্ত, থ্যাংক ইউ সো মাচ। এখন তোমরা কি ভাই আমাকে একটু বলবা সেইটা হলো ভি ভার্সেস টি এই মান দ্বারা অঙ্কিত লেখচিত্রটা কেমন হবে, বুঝতেই পারছো। এটা যদি ওয়াই অক্ষে বসাই, টিটা যদি এক্স অক্ষে বসাই, সাথে এই যে এম, তাহলে সমীকরণটা কার মতো হবে? ওয়াই ইজিক্যাল টু এম এক্স, তাই না? ওয়াই ইজিক্যাল টু এম এক্স। বা আমরা তো এর আগের ক্লাসে বলেছি যে এক্স এবং ওয়াই অক্ষে প্রয়োগকৃত মান যদি পরস্পরের সমানুপাতিক হয়, তাহলে সেই মান দ্বারা অঙ্কিত লেখচিত্রটা কী হবে ভাই? এক্স এবং ওয়াই অক্ষে প্রয়োগকৃত মান যদি পরস্পরের সমানুপাতিক হয়, তাহলে সেই মান দ্বারা অঙ্কিত লেখচিত্রটি হবে মূল বিন্দুগামী সরলরৈখিক। তার মানে ভি ভার্সেস টি এই মান দ্বারা অঙ্কিত লেখচিত্রটি হবে মূল বিন্দুগামী সরলরৈখিক। আমরা এখন গ্রাফগুলো দেখব। এই যে আমরা তাপমাত্রা রেখা নিলাম, আমি মনে করো ভাইয়া তাপমাত্রাকে ডিগ্রি সেলসিয়াসে প্রকাশ করলাম, ডিগ্রি সেলসিয়াসে নিচ্ছি। ধরো 300 ডিগ্রি তাপমাত্রায় আয়তন নিলাম, 200 ডিগ্রি, 100 ডিগ্রি, 0 ডিগ্রি, -100 ডিগ্রি, -200 ডিগ্রি, -300 ডিগ্রি। এই যে আমরা বিভিন্ন তাপমাত্রা নিলাম, দেখো ভাইয়া আমরা বিভিন্ন তাপমাত্রা নিলাম। এই তাপমাত্রার বিপরীতে এখন আয়তন বসাবো, বসিয়ে দেখতে চাই যে গ্রাফটা আসলে কেমন হয়। তোমরা নিশ্চয়ই জানো যে এক্স এর উপর ওয়াই এর যে কোনো মান 0, আবার ওয়াই এর উপর এক্স এর যে কোনো মান 0। এই কথার অর্থ বুঝতে পেরেছো ভাইয়া? যে এক্স এর উপর ওয়াই এর যে কোনো মান 0 বলতে কি বোঝায়? ওয়াই মানে তো আমার আয়তন, ওয়াই মানে কি রেখা ভাই? এটা আয়তন রেখা। তো আমার আয়তন রেখাটি তাপমাত্রা কমতে কমতে যদি 100তে এসে স্পর্শ করে এক্স অক্ষকে, মানে তাপমাত্রার অক্ষকে, তাহলে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আয়তন 0 হবে। যদি 0তে স্পর্শ করে আমার আয়তন রেখাটি, তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আয়তন 0 হবে। যদি -100তে স্পর্শ করে, তাহলে -100তে আয়তন 0 হবে। তোমরা আমাকে বলো এই এমসিকিউটা রাজশাহী ভার্সিটির এইচ ইউনিট 11-12 সেশনে দিয়েছে যে কত তাপমাত্রায়, মানে সমচাপীয় ক্ষেত্রে চার্লসের সূত্র অনুসারে কত তাপমাত্রায় আমার আয়তন রেখাটি তাপমাত্রা রেখাকে স্পর্শ করবে? 273 কেলভিন, -273 কেলভিন, -273 ডিগ্রি সেলসিয়াস, 0 ডিগ্রি সেলসিয়াস। আমাকে একটু কমেন্টে জানাও তো ভাইয়া তোমরা যে কত তাপমাত্রায় আমার আয়তন রেখাটি এই তাপমাত্রা অক্ষকে সেট করবে। আচ্ছা, সবাই মোটামুটি ঠিক উত্তর দিয়েছো। সাইদ শাইক লিখেছো -273, নাজমুস সাকিব -273, তাইবা ইসলাম -273, নাহিদ হাসান এটা হবে উত্তর ভাইয়া, -273 কেলভিন। নাহিদ আবু বকর বি, বকর নাহিদ সি, সাকিব বি, নাজমুস সাকিব সি, তাইবা ইসলাম সি, নওশিন আঞ্জুম লাবণ্য বি। আচ্ছা দেখো তোমরা মিশ্র অ্যান্সার দিয়েছো, আমি বোধহয় তোমাদের ব্যাপারটা একটু বুঝাইতে পারি নাই, একটু দেখো তোমরা, আমার বিশ্বাস তাহলে আর কোনো প্রবলেম হবে না। সেইটা হলো ভাইয়া যে তোমরা জানো তো কত তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন তাত্ত্বিকভাবে 0 হয়ে যায়? -273 হয় না বলো তো? তো সুতরাং কি হবে? 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আয়তন সবচেয়ে বেশি হবে, কমতে কমতে কত তাপমাত্রা আয়তন 0? যত তাপমাত্রা আয়তন 0 হবে
সেই তাপমাত্রাতে তো স্পর্শ করবে। মোটামুটি -273 আমরা জানি, মানে 300 একটু আগে, অর্থাৎ গ্রাফটা হবে আমাদের এরকম। এটাই হলো আমাদের চার্লসের সূত্র থেকে যদি আমরা কেলভিনে দিতাম তাহলে এটা 0 কেলভিন হতো। কেলভিন হলে 0 হতো, কারণ -273 ডিগ্রি সেলসিয়াস সমান 0 কেলভিন। আমাকে প্লিজ একটু কমেন্টে জানাও, আমাকে প্লিজ একটু জানাও আমার এই প্রশ্ন তোমরা বুঝতে পেরেছো কিনা, যে চার্লসের সূত্র অনুসারে কোনো গ্যাসের তাপমাত্রা বিপরীতে আয়তন যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমার আয়তন রেখাটি তাপমাত্রা রেখাকে সেট করবে ভাইয়া -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, অর্থাৎ 300 একটু আগে হবে। সবাই ক্লিয়ার লিখেছ, থ্যাংক ইউ সো মাচ। তাহলে আর কেলভিন হলো এটা 0 হতো। আচ্ছা, হৃদয় কর্মকার লিখেছে, আরেকবার বলেন। আমরা হৃদয় দেখো ভাইয়া, আমরা জানি যে -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন শূন্য হয়ে যায়, তাহলে 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সবচেয়ে বেশি তাপমাত্রা, তাহলে আয়তন সবচেয়ে বেশি হবে। এরপর তাপমাত্রা কমতে থাকবে, আয়তনও কমতে থাকবে, কমতে কমতে কি হবে, যে তাপমাত্রা আয়তন 0 হবে সেই তাপমাত্রাতেই তো আমার আয়তন রেখাটা সেট করবে কিনা। গ্রাফের নিয়ম তো জানি আমরা যে এক্স এর উপর ওয়াই এর যে কোনো মান 0 হয়, অর্থাৎ ওয়াই এক্স কে যে জায়গায় সেট করে সেই জায়গায় ওয়াই এর মান 0। যেহেতু ওয়াইটা মানে আমার আয়তন এবং -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আয়তন 0 হয়, তাই আমার এখানে -273 এসে স্পর্শ করবে। ক্লিয়ার? এইবার ওই যে গত দিনের মতো 3 বন্ধু কাজ করেছে, সবারই চাপ যেহেতু স্থির, সবারই গ্রাফটা একই রকম হবে। তো এইটা হলো P1, এইটা হলো P2, এইটা হলো P3। তোমরা আমাকে বলো তো একটু, তাহলে কোনটি সঠিক? P1, P2, P3, B নাম্বার, P3, P2, P1, C নাম্বার, P2, P1, P3, D নাম্বার, P1, P3, P2। প্লিজ আমাকে একটু কমেন্টে জানাও। হ্যাঁ হৃদয়, বুঝতে পেরেছো কিনা বলো তো ভাই একটু। আচ্ছা, আব্দুর রাকিব এ, নাজমুস সাকিব এ, তামিম শেখ তামিম এ, তাইবা ইসলাম এ, আবু বকর সিদ্দিক বি। বি কেমনে হলো ভাইয়া? রুবায়েত হলো এ, রেজওয়ান আহমেদ এ, সাকি এ, সুজন এ, নাফিজ এ, নৌসিন তাবাসসুম এ, আফিয়া তাসনিম অনন্যা, থ্যাংক ইউ। সবাই লিখেছো এ, 2 জন বি লিখেছে। আচ্ছা, গতটা আমরা দেখেছিলাম তাপমাত্রা বেশি হলে আয়তন বেশি হয়, তাই যে তাপমাত্রায় আয়তন বেশি এটাই বেশি তাপমাত্রা। কিন্তু চাপ বেশি হলে তো ভাই আয়তন কম হয়। কি বললাম? চাপ বেশি হলে আয়তন কম হয়। তাহলে আমাকে দেখতে হবে কোন চাপে আয়তন সবচেয়ে কম। দেখো তো, যে কোনো পয়েন্ট কাউন্ট করে দেখো, P1 এর কতটুকু হচ্ছে? P1 এর চাপ হচ্ছে এতটুকু। P2 তে দেখছো কতটুকু? P3 তে সবচেয়ে বেশি। আমরা জানি চাপ বেশি হলে আয়তন কম হয়। তাহলে কোন চাপে আয়তন সবচেয়ে কম? P1 চাপে আয়তন সবচেয়ে কম। তাই সঠিক উত্তর হচ্ছে এ নাম্বার। আমার বিশ্বাস তোমরা এটা বুঝতে পেরেছ। ও আব্দুল হামিদ লিখেছ, সবার অ্যান্সার দেওয়া শেষ আর আমার কাছে কোশ্চেন। তোমার নেট বোধ একটু স্লো ভাইয়া, এই কারণে অসুবিধা নাই, পড়াগুলো বুঝতে পারলেই হলো ভাইয়া। ওকে, তাহলে এই আমরা দেখলাম। তাহলে তোমরা একটু নিজেরা বলো তো ভাইয়া, তোমাদের বলা হলে তারপর আমি তোমাদের বুঝাবো। লগ ভি ভার্সেস লগ টি, এই মান দ্বারা অঙ্কিত লেখচিত্রটা কেমন হবে তোমরা নিজের আগে করো, তারপর আমি মিলাই দেব। নি একটা বসাবা, 2 বেঞ্চ পর একটা বসাবা, ঠিক আছে? আচ্ছা প্লিজ তোমরা একটু ভাই লগ ভি ভার্সেস লগ টি নিজেরা একটু আগে আঁকাও, তারপর আমি দেখছি ভাইয়া। একটু টাইম দিলাম তোমাদেরকে। ওকে, একটু এখন মিলাই নাও তোমরা, এখন এটা মিলাই নাও ভাইয়া। আমরা জানি
ভি বাই টি সমান কে। যেহেতু আমাদের উভয় পাশে লগ আছে, মানে যেহেতু আমাদের সমীকরণে লগ আছে, তাই অবশ্যই আমাদেরকে লগ নিতেই হবে। তাহলে আমি উভয়কে লগ নিলে কি হবে? লগ ভি মাইনাস লগ টি ইজ ইকাল টু লগ কে। টিটাকে ওই পার নিয়ে যাই, লগ ভি ইজ ইকাল টু লগ টি প্লাস লগ এ লগ কে। তো আমরা তো ভাই পেয়ে গেছি জিনিসটা, খেয়াল করো তো, এইটা আমি ওয়াই অক্ষে বসালাম আর লগ টিটা বসালাম এক্স অক্ষে, আর কে তো ধ্রুবক, তার লগ কে ধ্রুবক সি। তাহলে এর সাথে কি আছে? এমটা কি এখানে? এমটা হচ্ছে +1। এবং তোমরা নিশ্চয়ই জানো সমীকরণটা দেখতেই পাচ্ছ ওয়াই ইজ ইকাল টু এম এক্স প্লাস সি, এই সমীকরণের মতো। আর ওয়াই ইজ ইকাল এম এক্স প্লাস সি, এবং যেহেতু ঢালটা আমার পজিটিভ, অতএব গ্রাফটা কি হবে? এই তো ঊর্ধ্বমুখী, অর্থাৎ পিছনে যদি টেনে নিয়ে আসি তাহলে এক্স এর সাথে সে সূক্ষ্মকোণ তৈরি করবে। আর ঢাল যদি নেগেটিভ হতো তাহলে গ্রাফটা আমার এরকম হতো। তোমরা আমাকে বলো লগ ভি ভার্সেস লগ টি, এই গ্রাফটা তোমরা বুঝতে পেরেছো কিনা? যাদের আগে থেকেই বুঝতে পেরেছো কোনো অসুবিধা নাই, যারা এখন ক্লাস করে দেখলা তারা একটু প্লিজ ভাই আমাকে কমেন্টে জানাও যে বুঝতে পেরেছো কিনা। একটু প্লিজ ভাই তোমাদের কমেন্টের জন্য আমি ওয়েট করছি। তাসনিমা ক্লিয়ার, তাহমিদুল ইসলাম অমি ক্লিয়ার, নাফিস ক্লিয়ার, নাজমুস সাকিব ক্লিয়ার, মিনি জান্নাত। আরেকবার, তুমি যদি কোনো সমীকরণ দেখো ওয়াই ইজ ইকুয়াল এম এক্স প্লাস সি এবং সেখানে ঢাল যদি পজিটিভ হয়, গত ক্লাসে আমরা বয়েলের সূত্রে দেখেছি, দেখবে এটা, তাহলে এরকম ঊর্ধ্বমুখী হয়। আর ঢাল নেগেটিভ হলে এরকম নিম্নমুখী হয়, যেটা এখানে এক্স এর সাথে স্থূলকোণ তৈরি করে। গত দিনের ক্লাসটা একটু দেখবে ভাই, তাহলে বুঝতে পারবা। আচ্ছা, থ্যাংক ইউ। তালাবিন কবির তাসিফ ক্লিয়ার, আব্দুল বারিক থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সবাই বুঝতে পেরেছো, খুব ইজি ভাই, এগুলো ম্যাথমেটিক্সের ব্যাপার, সরল লেখাটা তোমরা পড়েছো। এইবার আমরা একটু দেখি ভি বাই টি ভার্সেস টি, ভি বাই টি ভার্সেস টি, এই মান দ্বারা অঙ্কিত লেখচিত্রটা আসলে কেমন হবে? তোমরা নিশ্চয়ই জানো ভি বাই টি সমান কে, অর্থাৎ আমি তাপমাত্রা যতই পরিবর্তন করি না কেন ভাইয়া, আমি তাপমাত্রা যতই পরিবর্তন করি না কেন ভি বাই টি, এইটার ভি বাই টি এটার কোনো পরিবর্তন হবে না, কারণ ভি বাই টিটা হলো ধ্রুবক। তাহলে টি পরিবর্তন করলে ভি বাই টি এর কোনো পরিবর্তন হয় না। তাহলে গ্রাফটা কি হবে? ওই যে কতদিনের টি অক্ষের সমান্তরাল হবে, কারণ তুমি টি যতই পরিবর্তন করো না কেন ভি বাই টি এর মানের কোনো পরিবর্তন হয় না, ফলে সব জায়গায় একই হবে। তাহলে P1 P2 P3 কোন চাপটা বেশি হবে? অবশ্যই এখানে আয়তন আছে, যে তাপে আয়তন কম হবে সেটাই বেশি চাপ হবে, কারণ চাপ বাড়ালে আয়তন কমে। তাহলে সঠিক অ্যান্সারটা কী হবে ভাই? এখানে P3 P2 P1, এটাই হলো আমাদের সঠিক সম্পর্ক। আমার মনে হয় তোমরা এইটা বুঝতে পেরেছ। মুক্তা পোস্ট করাই ছেড়ে দিয়েছি, কেন ভাই? প্রবলেম হলে অবশ্যই পোস্ট করবা, ওকে? তাহলে এই মোটামুটি আমাদের চার্লসের সূত্রটা ভাই কমপ্লিট, চার্লসের সূত্রটা কমপ্লিট। এখন যেটা আমরা করব গে-লুসাকের সূত্র করব। এখন আমরা গে-লুসাক কি, ঠিক আছে? আমরা এখন গে-লুসাকের সূত্র করব। আচ্ছা, নিচে লিখি গে-লুসাক। গে-লুসাকের সূত্রটা করব জাস্ট গত দিনের চার্লসের সূত্রের মতো ভাইয়া, যে আমরা শুধু হিন্টস দিব তুমি যেন অঙ্কগুলো রুমে করতে পারো, এই কারণে, ঠিক আছে? শুধুমাত্র হিন্টসটা দিব যেন রুমে তুমি অঙ্কগুলো করতে পারো, এই কারণে, ওকে? অন্য কোনো কারণ নেই ভাইয়া। তাহলে দেখো সেই পুরাণ কথা, ভি পি এবং টি এর মধ্যে সম্পর্ক বের করতে হবে, স্বাভাবিক তো বুঝতেই পারছো। চার্লসের সূত্রে চাপ স্থির, বয়েলের সূত্রে তাপমাত্রা স্থির, তাহলে বাকি থাকলো কে? শুধু আয়তন। গে-লুসাকের সূত্রে আয়তন স্থির থাকবে। কোনো জায়গায় যদি তুমি দেখো, কোনো সূত্রে যদি তুমি দেখো ভাইয়া, কোনো সূত্রে যদি তুমি দেখো যে, সরি অঙ্কে যদি দেখো তুমি
যে আয়তন স্থির আছে, চোখ বন্ধ করে বলবা ওটা গে-লুসেকের সূত্র। তাহলে আয়তন যদি স্থির থাকে, তোমরাই বলো তোমাদের কমন সেন্স কি বলে। যদি আয়তন স্থির থাকে তাহলে কোনো, ধরো আমি পাত্রের আয়তন বাড়ালাম, একই রাখলাম, কোনো গ্যাসের মধ্যে তাপ আমি বাড়াই দিই, তাহলে তাপ বাড়াই দিলে কি হবে ভাই বলো দেখি, গ্যাসগুলো পাত্রের গায়ে আরো বেশি চাপ দিবে। অর্থাৎ চাপটা হলো তাপমাত্রার সমানুপাতিক যদি ভি ধ্রুবক হয়। অর্থাৎ কোন একটা সিস্টেমের পাত্রের আয়তন যদি স্থির থাকে, তুমি যত চাপ দিবা গ্যাসগুলো পাত্রের গায়ে তত, যত তাপ দিবা গ্যাসগুলো পাত্রের গায়ে তত বেশি চাপ দিবে। তাহলে পি ইজ ইকাল টু কে ইন্টু টি, তাহলে পি বাই টি সমান কে, বুঝতেই পারলা। তাহলে এটাকে আমরা লিখতেই পারি পি ওয়ান বাই টি ওয়ান ইজ ইকাল টু পি টু বাই টি টু। এটাই হলো আমাদের গে-লুসেকের গাণিতিক সমীকরণ। এবং তোমরা দেখবা তোমাদের বইগুলোতে কিন্তু গে-লুসেক নিয়ে তেমন কোনো আলোচনা নাই। কারণটা হচ্ছে ভাই গে-লুসেকের সূত্রটা একদম 100% চার্লসের মতোই, গ্রাফগুলো তাই। এই যে পি ভার্সেস টি, এই মান দ্বারা অঙ্কিত লেখচিত্রটা কেমন হবে, যে মূল বিন্দুকে আমি সরলরৈখিক, সেম, সব সেম, শুধু পি এর জায়গায় ভি এর জায়গায় হবে পি। যেমন চার্লসের সূত্রে কি দেখলাম আমরা, ভি টি ইজ ইকাল টু ভি নট প্লাস ভি নট ইন্টু টি বাই 273। তাহলে আমরা গে-লুসের সূত্রে কি লিখতে পারি, পি টি ইজ ইকাল টু পি নট প্লাস পি নট ইন্টু টি বাই 273। সেম ভাই, একদম সেম। চার্লসের সূত্রে তোমার যা যা পড়েছ গে-লুসের সূত্রে সব ঠিক, শুধুমাত্র এই ভি এর জায়গায় পি ব্যবহার করব, আর কোনো পার্থক্য নাই। কি ক্লিয়ার ভাইয়া? তোমরা ক্লিয়ার কিনা বলো আমাকে একটু প্লিজ। তাহলে আমার বিশ্বাস তোমরা এই সূত্রটা বুঝতে পেরেছ। তাহলে আজকে আমি তোমাদেরকে আবার হোমওয়ার্ক দিচ্ছি। কিসের হোমওয়ার্ক দেখো ভাইয়া, আমাদের বয়েল চার্লস শেষ হয়ে গেল, এখন আমরা গে-লুসেকের অঙ্কগুলো করব। তোমাদের কনসেপ্ট বুকে দেখো পেজ নাম্বার 20 নাম্বার পেজের এই যে কোশ্চিন নম্বর হচ্ছে 8, 9, 10, এই থিওরিগুলো তোমরা পড়বা আর অঙ্ক করবা। পেজ নাম্বার 23 নাম্বার পেজের 22 থেকে, পেজ নাম্বার 23 নাম্বার পেজের 22 থেকে 31, 23 নাম্বার পেজের 22 থেকে 31 এই ম্যাথগুলো তোমরা পড়বা কেমিস্ট্রির। যে যেটা পারবা না, যার মাথায় যেগুলো প্রশ্ন আসবে সেগুলো তোমরা গ্রুপে পোস্ট দিবা কি, ঠিক আছে? তোমরা যে অঙ্কগুলো হবে না, যেটাতে প্রবলেম থাকবে, বা ধরো অনেক সময় অঙ্ক হয়েছে কিন্তু মনের মধ্যে একটা প্রশ্ন আছে যেটা কেন হলো, যে কোনো ধরনের জিনিস থাকলে তোমরা গ্রুপে পোস্ট দিবা। নেক্সট ক্লাসে এইটা তোমাদের এই প্রবলেমগুলো সলভ করে আমরা আবার নতুন টপিক শুরু করব। ওকে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।